যে যাই বলেন না কেন ভাই, আমার কিন্তু বলতে কোনো লজ্জা নাই। আমার পুরো পরিবার পাঙ্গাস ও তেলাপিয়া প্রেমী। এখন তেলাপিয়া মাছ দেখলে যাদের নাকুচুতে উঠে যাবে, দয়া করে আজকের ভিডিও তারা স্কিপ করে ফেলবেন। মাঝে মধ্যেই আমি একটা জিনিসের উপর খুবই বিরক্ত হই, সেটা হচ্ছে সন্ধ্যার চা নাস্তা। আমার বাসায় আমি দুপুর বা রাতের খাবার নিয়ে কখনোই টেনশন করি না, কারণ আমার পরিবারের কারোই ভাত খাওয়াতে কি লাগবে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিছু একটা হলেই হলো, কিন্তু সবচাইতে বড় মাথা ব্যথা হচ্ছে সন্ধ্যার নাস্তায় কি খাবে। সত্যি বলতে আমার নিজের বেলাতেও তাই। সারাদিন যেটা সেটাই খাই না কেন, সন্ধ্যায় একটু ভালো কিছু না খেতে পারলে ভালোই লাগে না। তবে এই ক্ষেত্রে আমাদের ঘরে এক একজনের পছন্দ এক এক রকম। যদিও রাদ্রদোষীর সাথে আমার পছন্দ মিলে, কিন্তু আপনাদের ভাইজানের মিলে না। সন্ধ্যায় নুডলস করলেও আমি খাবো, রাদ্রদোষী খাবে, সে অতটা খেতে চাইবে না। আবার যেমন আজকে আপনাদের ভাইয়ার পছন্দের সন্ধ্যায় পেঁয়াজু বানিয়েছি, এটা আবার সে খুব পছন্দ করে খাবে, কিন্তু রাদ্রদোষী খেতে চাইবে না। তো এখন কি করব? পেঁয়াজু ভাজার পর তাই ফ্রিজ থেকে কিছু স্প্রিং রোল নামিয়ে নিলাম। পেঁয়াজু খাবো আমি আর আপনাদের ভাইয়া, আর রাদ্রদোষীর জন্য এই স্প্রিং রোল ভেজে দিচ্ছি। যাই হোক, সবার জন্য আমি পেঁয়াজু আর স্প্রিং রোল ভেজে নিয়ে গেলাম, পরবর্তীতে চাটা খাওয়াবে রোদুষী। তো আজকে মূলত আমি এসেছি আপুদের সাথে অনেক দিন যাবৎ কিছু আপুদের জানতে চাওয়া একটা ভিডিও নিয়ে, আর সেটা হচ্ছে রোদুষীর এই লং লং হিজাব আমি কোথা থেকে নেই। এই ভিডিওটা আমি আরও 2-1বার শেয়ার করেছি, কিন্তু প্রতিনিয়ত যেহেতু পেজে নতুন নতুন আপুদের আগমন হচ্ছে, তাই কিন্তু এখনও সমানে আপুরা জানতে চাচ্ছেন রোদুষীর এত বড় বড় হিজাবগুলো আসলে কোথা থেকে নেই। অনলাইন থেকে নেই নাকি শপিং মল থেকে কিনি, আর অনলাইন থেকে নিলেই বা কোন পেজ থেকে নেই। যাই হোক, এবারও আমি কিছু রোদুষীর জন্য মুনা সিল্কের পার্টি হিজাব নিয়েছি। তো রোদুষী এক এক করে হিজাবগুলো একটু চেক করে দেখছিল। হিজাব রিসিভ করার পর যখন সে চেক করে দেখছিল, তখনই আমার মনে পড়লো যে অনেক আপুরাই রোদুষীর হিজাব সম্পর্কে জানতে চান। তো আজকে না হয় আপুদের সাথে রোদুষীর হিজাবের একটা ভিডিও শেয়ার করে ফেলি। তো এই হচ্ছে পার্টি হিজাব। মুনা সিল্কের এই পার্টি হিজাবগুলো কিন্তু খুবই সুন্দর। অনেকেই আছে সিম্পলের উপর গর্জিয়াস একটা লুক চান, যেটা রোদুষী সবসময় করে। তাকে কিন্তু কখনোই আপনারা অনেক প্রিন্ট, অনেক কারচুপির কাজ করা এই টাইপের পার্টি হিজাব কখনোই পরতে দেখেননি, বা ভবিষ্যতে দেখবেন কিনা সন্দেহ। তো যারা রোদুষীর মতো সিম্পলের উপর গর্জিয়াস পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই পার্টি হিজাবগুলো। তো এখানে আমি 5টা হিজাব নিয়েছি, যেই 5টা হচ্ছে রোদুষীর কিছু ড্রেসের কালারের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে। এটা একদম একটা গোল্ডেন কালারের হিজাব। গোল্ডেন কালারটা কিন্তু জরুরি, অনেক ড্রেসের সাথেই মানানসই। রোদুষীর কপার গোল্ডেনের একটা এই হিজাব আছে, তবে একদম গোল্ডেনের ছিল না, তো এই কারণে একটা গোল্ডেন নিলাম। এরপর হচ্ছে ব্ল্যাক কালারের কিছু ড্রেস আছে। ব্ল্যাক কালারের হিজাব পরলে একটু যদি শাইন করে, সেক্ষেত্রে কিন্তু গর্জিয়াস লাগবে। তাই গর্জিয়াস কোনো ব্ল্যাক কালারের হিজাব প্রয়োজন হলে এরকম একটা হিজাব নেওয়া যেতে পারে। তার সাথে এই তো পার্পল কালারের একটা হিজাব। রোদুষীর এই হিজাবগুলো দেখতে দেখতে মনে হলো যে আমিও যদি কখনো কোনো গর্জিয়াস শাড়ি পরি, সেক্ষেত্রে কিন্তু এই হিজাবগুলো পরতে পারবো। মূলত রোদুষীকে আপুরা যে চেরি হিজাব পরতে দেখেন, সেই পেজ থেকেই এবার আমি এই হিজাবগুলো নিয়েছি। পেজের নাম হচ্ছে HB ফ্যাশন ওয়ার্ল্ড। ভিডিওর ক্যাপশনে পেজ লিঙ্কটা দেয়া থাকবে। আর আপুদের পেজ থেকে রোদুষীর জন্য বরাবর হিজাব নেওয়ার একটাই কারণ হচ্ছে, ওনাদের হিজাবগুলো আমার কাছে যথেষ্ট লং মনে হয়। আর আমাকে তো অনেক আপুরা এই কারণেই কমেন্ট করেন যে রোদুষীর এই লং হিজাবগুলো আপু কোন জায়গা থেকে নেন। তো রোদুষীর পরা চেরি হিজাবগুলোর মতো কিন্তু এই হিজাবগুলো অনেক বেশি লং ছিল। এর পাশাপাশি অনেক ধরনের হিজাব আছে ওনাদের পেজে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। বিরতির পর প্রয়োজনীয় ভিডিওটা শেয়ার করার পর চলে এসেছি এখন সেই সন্ধ্যার চা নাস্তায়। মুচমুচে পেঁয়াজু আর তার সাথে রাদ্রদোষীর জন্য চিকেন স্প্রিং রোল, যেটা ফ্রোজেন ছিল। যাই হোক, প্রতিটা গৃহিণীর টেনশন থাকে প্রতিদিন কি রান্না করব। আর আমার তার চাইতেও বড় টেনশন প্রতিদিন সন্ধ্যায় কি নাস্তা বানাবো। আমার মতো এই টেনশনে কে কে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধ্যার নাস্তা ভাজা শেষ, এরপর সন্ধ্যার নাস্তা খাওয়াও শেষ, এবার চা বানানোর দায়িত্বটা রোদুষীর। যাই হোক, সেদিনের মতো ভিডিওটা এখানেই ক্লোজ করেছিলাম। এরপর আর কোনো রকম শ্যুট করা হয়নি। এরপর যেটা শেয়ার করছি সেটা হলো পরের দিনের। আজকে স্কুলে নামিয়ে দিয়ে আপনাদের ভাই আসার সময় বাজার করে নিয়ে এসেছিল, আর এরই মধ্যে আমার হেল্পিং হ্যান্ড নার্গিসও চলে এসেছে। তো আজকে বেশ কিছু তেলাপিয়া মাছ আপনাদের ভাইয়া কাটিয়ে নিয়ে এসেছে। এই মাছটা যদি জ্যান্ত পায় না, এই লোকটা এটাই করে, মানে জ্যান্ত পেলেই বেশি করে নিয়ে আসে, কারণ এই মাছটা মানে জ্যান্ত তেলাপিয়া মাছটা আমাদের ঘরে সবার অনেক বেশি পছন্দ। এবং তার সাথে বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর চিংড়ি মাছগুলো এখন আর বাঁচবো না, যেহেতু তেলাপিয়া মাছের পরিমাণ বেশি, এটা প্রসেস করতে সময় লেগে যাবে। তাই চিংড়ি মাছগুলো আমি আলাদা আলাদা পলি করে ডিপ ফ্রিজে তুলে ফেলবো। নার্গিসকে বললাম যে 4 ভাগ করে আলাদা করে ফেলো।
এরপর হচ্ছে তেলাপিয়া মাছটা প্রসেসিংয়ের পালা। আমি সাধারণত রান্নার মাছ 2-4 দিনের জন্য প্রসেস করে রাখি, মানে একসাথে বেশি মাছ আনলে পুরোটাই কিন্তু আমি প্রসেস করে ফেলি। তো এখানে নার্গিস কিছুটা ধুয়ে আমাকে দিয়েছে, কিন্তু লবণ দিয়ে খাঁচা, পরবর্তীতে ফ্রেশ করে ধোয়া, বাকিটা আমিই করে নিচ্ছি। এই একটা জিনিস নিজেরটা নিজে না করলে কেন যেন শান্তি পাই না। যাই হোক, একদম ভালো করে খেচে নিয়ে এরপর হচ্ছে আমি ফ্রেশ করে ধুয়ে তুলে ফেলছি। এই মাছগুলো এখন আমি এইভাবে কিন্তু ডিপ ফ্রিজে রাখবো না, এই পুরো মাছই আমি হালকা একটু ভেজে তারপর ডিপ ফ্রিজে রাখবো। 5-7 দিনের জন্য আমি রান্নার মাছটা বেশিরভাগ সময় এইভাবেই প্রসেস করে রাখি। এতে আমার কাছে পরবর্তীতে রান্নার ঝামেলা কম হয় বলে মনে হয়। এছাড়া মাছের টেস্টও ভালো থাকে বলে মনে হয়, যদিও টেস্টের ব্যাপারটা সম্পূর্ণই আমার নিজের, কারণ এক একজনের মুখের টেস্ট এক এক রকম হয়ে থাকে। আমার কাছে এভাবে রাখলে মাছের টেস্টটা ভালো লাগে এবং পরবর্তীতে রান্নার কাজে সুবিধা হয় বলেই আমি মাছটা এভাবে প্রসেস করি। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর বেশ কিছুটা সময় আমি স্ট্রেইনারে এগুলোকে পানিটা ঝরতে দিয়েছি। পানিটা যখন ভালো করে ঝরে গেছে, এরপর এর মধ্যে লবণ, হলুদ, মরিচ মেখে এখন মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার ক্ষেত্রে আমি কখনোই মাছ খুব বেশি কড়া ভাজি না, একদমই সামান্য ভাজবো, জাস্ট এই পাশ ওই পাশ হালকা একটু ভাজা হলেই তুলে ফেলবো। এই তো একদমই হালকা ভেজে আমি তুলে ফেলেছি। এরপর আবারও ফ্রাই প্যানে মাছ দিয়ে দিয়েছি, আর এরপর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো মাছ ভেজে নিয়েছি। যেদিন এই প্রসেসটা করা হয় সেদিন একটু কষ্ট হয়, তবে পরবর্তী কয়েকদিন আবার একটু আরাম করা যায়। তো আমি এখানে কয়েকটা আইসক্রিমের বক্স নামিয়ে নিয়েছি, এগুলোতেই মাছ রেখে দিব। ফ্রিজে মাছ রাখার ক্ষেত্রে আমি এই বক্সগুলো ব্যবহার করি, কারণ ফ্রিজে দেখা যায় বেশি দিন প্লাস্টিকের বক্স রাখলে সেই বক্স কিন্তু আবার ভেঙেও যায়। তো সেক্ষেত্রে আর কেনা বক্স কাজে লাগাই না, ফ্রিতে পাওয়া বক্সগুলোই কাজে লাগাই। তো সবগুলো মাছ এগুলোকেও আমি মোটামুটি 4টা ভাগ করব, 3টা বক্স করে তুলে ফেলবো, আর বাকিগুলো আজকে হলো রান্না করব। জ্যান্ত এই মাছটা সবার যেহেতু অনেক পছন্দ, আর তাজা তাজা রান্না করে দিলে সেটা তাদের আরও বেশি পছন্দ। যাই হোক, এই তো আমি 3টা বক্স করে নিয়েছি, 2টার মধ্যে একটু বেশি করে রেখেছি, আরেকটা অবশ্য একটু কম হয়েছে। 3টা বক্সে রাখার পর বাকি এই কয়টা বাহিরেই রেখেছি, আর এই কয়টা এখন ভুনা করে ফেলবো। তার আগে বক্সগুলো ফ্রিজে তুলে ফেলবো। এই ফ্রিজে আমি কোনো কাঁচা মাছ রাখি না, এখানে খাবার দাবারটাই বেশি থাকে। তো মাছগুলো যেহেতু ভাজা আছে তাই এই ফ্রিজেই রেখে দিলাম, যদি কাঁচা হতো তাহলে ডিপ ফ্রিজেই তুলে রাখতাম। তো এখন হচ্ছে আজকের খাবারের জন্য মাছগুলো ভুনা করে ফেলা। আর আজকের এই মাছও আমি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছু দিয়েই ভুনা করব। আর মাছ ভুনা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে ফেলবো। প্রতিদিন রান্নার ঝামেলাটা একটু কমাতে আমি মাঝে মধ্যেই মাছ এভাবে প্রসেস করে রাখি। মাছ প্রসেসের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।